সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং আজকের এই ক্লাসে তোমাদের সাথে যথারীতি আছি জেবিনা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মুরারীচাঁদ কলেজ, সিলেট। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ম্যাক্রো ইকোনমিক্সের আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে যে মুদ্রাস্ফীতির কারণ ও ফলাফল আলোচনা করো, অর্থাৎ কজেস অ্যান্ড ইফেক্টস অফ ইনফ্লেশন। এই প্রশ্নটি যদিও সহজ, তারপরেও তোমাদের সবসময়ই পরীক্ষায় প্রশ্নগুলি আসে। তো প্রশ্নগুলি যেহেতু আসে, কাজে আমরা প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ইনফ্লেশন কি, ইনফ্লেশনের প্রকারভেদ এ নিয়ে আলোচনা করেছি। তারপরেও আজকে আমরা যেহেতু ইনফ্লেশনের কারণ, কেন ইনফ্লেশন হয় বা কি কি কারণে ইনফ্লেশন হয় সেটা আলোচনা করব। কাজে এই আলোচনার পূর্বে আমরা আবার একটু সংজ্ঞাটা একটু দেখে নিচ্ছি যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কাকে বলে। তো আমরা সবাই জানি যে বাজারে পণ্য সামগ্রী ও সেবার দাম ক্রমাগত বাড়তে থাকলে তা সাধারণভাবে মুদ্রাস্ফীতি বলে বিবেচিত হয়। পণ্য সামগ্রী এবং সেবার দামটা যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে, সেটাকে সাধারণভাবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হয়। অর্থাৎ কোনো দেশে বা কোনো অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী এবং সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলা হয়। আমি আবারও বলছি যে কোনো দেশে বা কোনো অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী এবং সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হয়। তো মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে ক্রমাগত দাম স্তর বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতির কারণ। মুদ্রাস্ফীতির কারণগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে যে খরচ বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। অর্থাৎ দুটি কারণে বাজারে যে আমাদের যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, মুদ্রাস্ফীতি তখনই দেখা দেয় যখন কোনো অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী এবং সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতাটা হ্রাস পেতে থাকে এবং দাম স্তর বৃদ্ধি পেতে থাকে, অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে এবং বিনিময়ের মাধ্যম এবং সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের গুরুত্বটা হ্রাস পায়। এর ফলে কি হয়, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সামগ্রিক চাহিদাটা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হয়। এর ফলে কি হয়, এর ফলে দেখা যায় যে একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণ মূলত হচ্ছে দুটি। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধির জনিত, একটা হচ্ছে এটাকে বলে ডিমান্ডফুল ইনফ্লেশন, আর একটা হচ্ছে কি খরচ বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। এটাকে বলা হয় কস্ট পুশ বা সাপ্লাই ব্যাক ইনফ্লেশন। চাহিদা বৃদ্ধির কারণে সেটাকে বলা হয় থাকে ডিমান্ডফুল ইনফ্লেশন, এবং খরচ বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি হয় সেটাকে বলা হয় থাকে কস্ট পুশ ইনফ্লেশন। তাইলে ডিমান্ডফুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতির কারণ প্রথমেই আমরা দেখব এখানে দুটি কারণে মুদ্রাস্ফীতি হয়। দুটি কারণকে আমরা আবার সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ। অর্থনীতিতে এক বা একাধিক কারণে চাহিদা বৃদ্ধি পেতে পারে। এক বা একাধিক কারণে একটা অর্থনীতিতে চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। যে সকল কারণে এরূপ মুদ্রাস্ফীতি দেখা দেয় সেগুলি নিম্নে দেয়া হলো বা নিম্নে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। অর্থাৎ কি কি কারণে চাহিদা বৃদ্ধি পেতে পারে আর সেই চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেই কারণগুলি আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আয় বৃদ্ধি। সামগ্রিকভাবে এখানে যেহেতু সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা আলোচনা
করছি, কাজেই এখানে হচ্ছে কি ব্যক্তিগত কোনো আয় থাকবে না। এখানে হচ্ছে আয় বৃদ্ধি, আয় বলতে আমরা বুঝবো যে সামগ্রিক আয়। সামগ্রিকভাবে যদি আয় স্তর যদি বেড়ে যায়, সামগ্রিকভাবে যদি আয় স্তর বেড়ে যায়, তাহলে কি হয়, ভোগ্যপণ্য এবং সেবার চাহিদা বাড়ে। এর ফলে কি হয়, এর ফলে দাম স্তরটা বেড়ে যায় এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে আয় বৃদ্ধির ফলে কি ঘটে, যদি সামগ্রিক আয় স্তরটা বেড়ে যায়, তাহলে মানুষের কি হয়, ভোগ্যপণ্য এবং সেবার চাহিদাটা বাড়ে। এর ফলে দাম স্তর বেড়ে যায় এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপর এটা হচ্ছে যে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারের ব্যয়ের পরিমাণ যদি বেড়ে যায়, বিশেষ করে ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করলে অর্থনীতিতে আয় প্রবাহটা বাড়ে। কিন্তু আয়টা যে হারে বৃদ্ধি পায়, প্রবাহ যে হারে বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় উৎপাদনটা বাড়ে না। এই অবস্থায় সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদাটা বেশি হয়, ফলে দাম স্তর বাড়ে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে সরকারি ব্যয় বৃদ্ধি, বিশেষ করে কোন সরকারি ব্যয়ের মধ্যে হচ্ছে ঘাটতি ব্যয় নীতি যদি সরকার গ্রহণ করে, সেই ক্ষেত্রে হচ্ছে অর্থনীতিতে আয় প্রবাহটা বেড়ে যায় এবং আয় প্রবাহটা যে হারে বাড়ে, উৎপাদন সেই তুলনায় বৃদ্ধি পায় না। এর ফলে কি হয়, সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদাটা বেশি হয় এবং দাম স্তরটা বেড়ে যায়, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটা দেখা দেয়। তিন হচ্ছে কর হার হ্রাস, অর্থাৎ ট্যাক্স রেটটা যদি হ্রাস করা হয়। সরকার যদি ট্যাক্স রেট বা করের হারটা হ্রাস করে, এক্ষেত্রে কি হয়, করের হারটা যদি হ্রাস করে, তাহলে ডিসপোজেবল ইনকাম, যেটা মানুষের ব্যয়যোগ্য আয়, অর্থাৎ মানুষের ব্যক্তিগত আয় থেকে সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে ইনকামটা থাকে বা যে আয়টা থাকে, সেটাই হচ্ছে ব্যয়যোগ্য। যে আয়টা সে ট্যাক্স দেওয়ার পর যে আয়টা থাকবে এবং সেটা সে ইচ্ছে মতো ব্যয় করতে পারবে, সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। তাহলে কি হয়, কর হারটা যদি হ্রাস পায়, তাহলে ব্যয়যোগ্য আয়টা বাড়ে, বাজারে পণ্য সামগ্রী এবং সেবার চাহিদাটা তখন বৃদ্ধি পায়। এর ফলে দাম স্তর বাড়ে, দাম স্তর এবং সেবার চাহিদাটা বাড়ে, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ ট্যাক্স রেটটা যদি সরকার কমিয়ে দেয়, এই ক্ষেত্রে মানুষের ব্যয়যোগ্য আয়টা বেড়ে যায়। ব্যয়যোগ্য আয়টা যদি বেড়ে যায়, তাহলে বাজারে পণ্য সামগ্রী এবং সেবার চাহিদাটা বৃদ্ধি পায়, ফলে দাম স্তর বেড়ে যায় এবং দাম স্তর এবং সেবার চাহিদাটা বাড়ে। এর ফলে কি হয়, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দেখা দেয়। 4 নাম্বার হচ্ছে যে বৈদেশিক ঋণ, অনুদান এবং সাহায্য বৃদ্ধি। অর্থাৎ বৈদেশিক ঋণ, অনুদান, সাহায্য। অধিক হারে যদি বৈদেশিক ঋণ, অনুদান এবং সাহায্যের পরিমাণটা একটা দেশের মধ্যে আগমন ঘটে, তাহলে আর্থিক আয় প্রবাহ, একটা দেশের আর্থিক আয় প্রবাহ বৃদ্ধি পায়। ফলে কি হয়, ফলে চাহিদা বাড়ে, সে তুলনায় দেখা যায় যে উৎপাদনটা বাড়ে না। একটা দেশের মধ্যে যদি বৈদেশিক ঋণ, অনুদান এবং সাহায্য এগুলির পরিমাণটা, একটা দেশের মধ্যে এগুলির আগমনটা বাড়ে, তাহলে অর্থনীতিতে আয় প্রবাহটা বেড়ে যায়, কিন্তু একটা দেশে দেখা যায় তখন সেই তুলনায় উৎপাদনটা বাড়ে না। অর্থাৎ সামগ্রিক যোগানের তুলনায় দেখা যায় তখন সামগ্রিক চাহিদাটা বেশি হয়। এর ফলে দাম স্তরটা, মানুষের পণ্য সামগ্রী এবং সেবার চাহিদাটা বাড়ে, এর ফলে দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। 5 নাম্বার হচ্ছে যে সম্প্রসারণমূলক ঋণ নীতি। একটা দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ, অর্থাৎ দেশের মধ্যে যে বাণিজ্যিক ব্যাংকসমূহ রয়েছে, সেই বাণিজ্যিক ব্যাংকসমূহ যদি সহজ ঋণ নীতি গ্রহণ করে, অর্থাৎ সম্প্রসারণমূলক ঋণ নীতিটা যদি গ্রহণ করে, তাহলে অর্থনীতিতে অর্থের যোগান বাড়ে। এর ফলে কি হয়, অর্থের যোগান বেড়ে যাওয়ার ফলে মানুষের চাহিদাটা বেড়ে যায়, ফলে দাম স্তর বেড়ে যায় এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটা তখন দেখা দেয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যদি সহজ ঋণনীতি গ্রহণ করে, সেই ক্ষেত্রে অথবা
সম্প্রসারণমূলক ঋণ নীতি গ্রহণ করে। এই ক্ষেত্রে কি হয়, একটা অর্থনীতিতে অর্থের যোগান বাড়ে। অর্থের যোগান যখন বেড়ে যায় তখন মানুষের ভোগ্যপণ্য এবং সেবার চাহিদাটা বেড়ে যায়, ফলে দাম স্তর বৃদ্ধি পায়। দাম স্তর বেড়ে যাওয়ার ফলে একটা অর্থনীতিতে তখন কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরে হচ্ছে কি অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। সরকার কি করতে পারে, সরকার অর্থের যোগান বাড়াতে পারে। সরকার যদি অর্থের যোগানটা বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে কি হয়, দাম স্তরটা বেড়ে যায়। অর্থের যোগান যদি বেড়ে যায়, আমরা জানি ভোগ্যপণ্য এবং সেবার চাহিদাটা বৃদ্ধি পায়, এর ফলে দাম স্তর বেড়ে যায়। দাম স্তর বেড়ে যাওয়ার ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ব্যবসায়ী পরের যে কারণে মুদ্রাস্ফীতি হয় সেটা হচ্ছে যে ব্যবসায় মুনাফা বৃদ্ধির সম্ভাবনা। একটা ব্যবসায় যদি অতিমাত্রায় মুনাফা বৃদ্ধি পেতে পারে, এই ধরনের কোনো সম্ভাবনা বা প্রত্যাশা থাকে, তাহলে কি হয়, বিনিয়োগের পরিমাণটা তখন বেড়ে যায়। এর ফলে বিনিয়োগের পরিমাণটা যখন বেড়ে যায় তখন কি হয়, আয়টা বেড়ে যায়। আয় বেড়ে যাওয়ার ফলে হচ্ছে কি মানুষের চাহিদাটা বৃদ্ধি পায়, এর ফলে দাম স্তর বেড়ে যায়, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। কাজে দেখা যাচ্ছে যে ব্যবসায় মুনাফা বৃদ্ধির যদি সম্ভাবনাটাও বেশি থাকে, সেই কারণেও একটা অর্থনীতিতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। রেমিটেন্স বৃদ্ধি। রেমিটেন্স মানে হচ্ছে যে আমাদের দেশের যে ওয়ার্কার, যেসব লোক আমাদের দেশের যেসব লোক বাহিরের দেশে কাজ করেন, তাদের যে আয়, তাদের কাছ থেকে যে অ্যামাউন্টটা আমাদের দেশের মধ্যে আসে সেটাকে বলা হয় থাকে রেমিটেন্স। কাজে একটা দেশের মধ্যে বিদেশে কর্মরত নাগরিকদের পাঠানো অর্থ, অর্থাৎ সহজ ভাষায় রেমিটেন্স হচ্ছে যে বিদেশে কর্মরত নাগরিক, আমাদের দেশের নাগরিক যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের পাঠানো অর্থটাকে বলা হয় থাকে রেমিটেন্স। সেই রেমিটেন্সের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে কি হয়, একটা দেশের আয় প্রবাহটা বেড়ে যাবে, কিন্তু আয় প্রবাহ যে হারেটা বেড়ে যায় সেই হারে কিন্তু উৎপাদন তাৎক্ষণিকভাবে বেড়ে যায় না। ফলে কি হয়, সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদাটা তখন বৃদ্ধি পায়, ফলে মানুষের পণ্যের চাহিদা এবং সেবার পরিমাণটা বেড়ে যায়। ফলে বাজারে কি হয়, দাম স্তর বেড়ে যায়। দাম স্তর বেড়ে যাওয়ার ফলে একটা অর্থনীতিতে কি হয়, তখন মুদ্রাস্ফীতি ঘটে বা মুদ্রাস্ফীতি দেখা দেয়। ভোগ প্রবণতা বৃদ্ধি। মানুষের যদি ভোগ প্রবণতা অর্থাৎ কনজামশনের পরিমাণটা, মানুষের যদি কনজামশনের পরিমাণটা অর্থাৎ উন্নত জীবনযাপনের জন্য কি হয়, মানুষের কনজামশনের পরিমাণটা কি হয়, কনজামশনের প্রবণতা টেন্ডেন্সি যদি বেড়ে যায় তাহলে কি হয়, সঞ্চয় প্রবণতাটা মানুষের কমে যায়, ফলে বাজারে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ মানুষ উন্নত জীবনযাপনের জন্য কি করে, তখন তার ভোগ্যপণ্যের চাহিদাটা বৃদ্ধি পায়। ভোগ্যপণ্যের চাহিদা যদি বেড়ে যায়, মানুষের যে সঞ্চয়ের প্রবণতা থাকে সেই সঞ্চয়ের প্রবণতাটা কমে যায়, ফলে কি হয়, অর্থনীতিতে আয় প্রবাহটা বেড়ে যায়। আমরা জানি আয় প্রবাহ যদি বেড়ে যায় সেই তুলনায় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না, ফলে কি হয়, ফলে মানুষের দেখা যায় যে ভোগ্যপণ্য এবং সেবার চাহিদাটা বাড়ে, ফলে দাম স্তর বেড়ে যায়। এর ফলে অর্থনীতিতে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরের কারণটা হচ্ছে যে বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি। একটা দেশের ভিতরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা আমরা সবাই জানি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা একটা দেশের ভিতরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রবাহটা যদি বৃদ্ধি পায়, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রবাহটা যদি একটা দেশের ভেতরে বৃদ্ধি পায় তাহলে কি হয়, আয় প্রবাহটা মানুষের বেড়ে যায়। এক্ষেত্রে সামগ্রিক চাহিদাটা বেড়ে যায়, ফলে প্রাথমিক অবস্থায় কি হয়, বাজারে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে আমরা কি দেখলাম যে এখানে আয় বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, কর হার হ্রাস, বৈদেশিক ঋণ অনুদান সাহায্য বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি, ব্যবসায় মুনাফার বৃদ্ধির সম্ভাবনা, অর্থের যোগান বৃদ্ধি, সম্প্রসারণমূলক ঋণ নীতি, ভোগ প্রবণতা বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি। এই কারণগুলির কারণে মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা একটা অর্থনীতিতে দেখা দেয়। এবার আমরা দেখব যে যে 2 নম্বর যে আমাদের যে কারণটা আছে, যে 2 নম্বর যে অর্থাৎ খরচ বৃদ্ধিজনিত বা
যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ খরচ বৃদ্ধি, দুটি কারণে আমরা জানি মূলত মুদ্রাস্ফীতিটা ঘটে। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ডফুল ইনফ্লেশন, আর একটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ কস্ট পুশ ইনফ্লেশন বা সাপ্লাই লেগ ইনফ্লেশন যাকে বলে। খরচ বৃদ্ধিজনিত বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতিও মূলত একটা অর্থনীতিতে এক বা একাধিক কারণে কি হয়, খরচটা উৎপাদন খরচ বলতে এখানে আমরা বুঝবো যে উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। অর্থাৎ একটা অর্থনীতিতে এক বা একাধিক কারণে উৎপাদন খরচটা বেড়ে যেতে পারে। এর ফলে কি হয়, পণ্য এবং সেবার উৎপাদন যোগান হ্রাস পায়। এটাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ এক বা একাধিক কারণে উৎপাদন ব্যয়টা যদি বেড়ে যায়, অর্থাৎ উৎপাদন ব্যয় যখন বেড়ে যাবে, এর ফলে পণ্য এবং সেবার উৎপাদন যোগানটা হ্রাস পেলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অথবা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। যে সকল কারণে মূলত খরচ বৃদ্ধিজনিত বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি ঘটে সেগুলি এখন আমরা একটু দেখব। এক নম্বর হচ্ছে যে উপকরণের দাম বৃদ্ধি। উপকরণ উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, অর্থাৎ কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে যে সকল উপকরণের প্রয়োজন সেই সকল উপকরণের দামটা যদি বেড়ে যায়, অর্থাৎ কাঁচামালের দাম যদি বেড়ে যায়, তখন কি হবে, উৎপাদন খরচটা, উপকরণের দাম যদি বেড়ে যায়, উৎপাদন করতে গিয়ে যে সকল উপকরণের প্রয়োজন হয় সেই উপকরণের দামটা যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কি হয়, উৎপাদন খরচটা বেড়ে যায়। উৎপাদন খরচ যখন বেড়ে যায় তখন কি হয়, সেই তুলনায় পণ্য সেবার উৎপাদনটাও কিন্তু, অর্থাৎ উৎপাদন এবং উৎপাদনের যোগান তখন কি হয়, হ্রাস পায়। ফলে কি হয়, উৎপাদনের যোগানটা কমে যায়। ফলে দাম স্তরটা, বাজারে যখন যোগানটা কম থাকবে তখন কি হয়, দাম স্তরটা বেড়ে যাবে। দাম স্তর বেড়ে গেলেই একটা অর্থনীতিতে কি হবে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ বেড়ে গেলে উৎপাদনের যোগানটা কমে যায়। উৎপাদনের যোগান কমে যাওয়া মানে হচ্ছে বাজারে দাম স্তর বেড়ে যাওয়া। এর ফলে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, বিভিন্ন কারণে অথবা একটা দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যদি দেখা দেয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সবাই জানি যে একটা দেশের মধ্যে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। উৎপাদনের পরিমাণ যখন হ্রাস পাবে তখন কি ঘটে, উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে বাজারে যোগানটা বা সাপ্লাইটা, মানে আমাদের যে উৎপাদন, সাপ্লাইটা কমে যাবে। সাপ্লাই কমে যাওয়ার ফলে বাজারে দাম স্তর বেড়ে যাবে। এর ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিবে। 3 নম্বর হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা। অর্থনীতিতে অবকাঠামোগত দুর্বলতা থাকলে, অর্থাৎ পরিবহন, যোগাযোগ, গ্যাস, বিদ্যুৎ ব্যবস্থা যদি দুর্বল হয়, একটা দেশের অবকাঠামো বলতে হচ্ছে যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, গ্যাস এবং বিদ্যুৎ ব্যবস্থা যদি দুর্বল হয়, তাহলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থা কি হয়, সামগ্রিক উৎপাদন ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে পণ্য সামগ্রী এবং সেবার যোগানটা কি হয়, পণ্য সামগ্রী এবং সেবার যোগানটা হ্রাস পায়। ফলে দাম স্তর বেড়ে যায় এবং অর্থনীতিতে তখন কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে অবকাঠামোগত দুর্বলতাও যদি থাকে একটা অর্থনীতিতে, একটা দেশের অর্থনীতিতে যদি পরিবহন, যোগাযোগ, গ্যাস, বিদ্যুৎ ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে অর্থাৎ এই অবকাঠামোগত দুর্বলতা দেখা দেয়, তাহলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থার কি হয়, উৎপাদন ব্যবস্থাও দুর্বল হয়। এর ফলে পণ্য সামগ্রী এবং সেবার যোগানটা হ্রাস পায়। এর ফলে বাজারে দাম স্তর বেড়ে যায়। আর দাম স্তর বেড়ে যাওয়ার ফলে কি হয়, একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরে হচ্ছে আমদানি হ্রাস। আমদানি নির্ভর যে সকল জিনিস কি করা হয়, বিদেশ থেকে একটা দেশের মধ্যে নিয়ে আসা হয়, সেটাই হচ্ছে কি আমদানি করা। আচ্ছা, আমদানি নির্ভর অর্থনীতিতে কোনো কারণে আমদানি যদি কমে যায় কিংবা বন্ধ হয়ে গেলে বাজারে সংকট দেখা দেয়। আমদানি নির্ভর একটা অর্থনীতিতে কোনো কারণে যদি আমদানিটা কমে যায় কিংবা বন্ধ হয়ে যায়, তাহলে বাজারে কি হয়, বাজারে সংকট দেখা দেয়। ফলে যোগানের ঘাটতি দেখা দেয়। এর ফলে দাম স্তর, যোগানের যখনই ঘাটতি হবে তখনই কি হয়, বাজারে দাম স্তরটা বৃদ্ধি পায়। দাম স্তর বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়।
কৃত্রিম সংকট। ইদানিং আমরা বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে কৃত্রিম সংকট, বিভিন্ন পণ্যে কৃত্রিম সংকট বাজারে যারা কৃত্রিম জিনিসপত্র মজুত করে, একদল লোক বা একটা গোষ্ঠীগত লোক যদি কোনো জিনিসপত্র মজুত করে রেখে দেয়, অর্থাৎ বাজারে ওই পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে সে দেখা যায় কি ওই পণ্যের যোগানটা বাজারে হ্রাস পায়। পণ্যের যোগানটা যদি বাজারে হ্রাস পায় তাহলে দাম স্তরটা বেড়ে যায়, আর দাম স্তরটা যদি বেড়ে যায় তাহলে অর্থনীতিতে কি ঘটে? মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে যে সৃষ্ট বিভিন্ন সময় মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ কিন্তু এই কৃত্রিম সংকট, অর্থাৎ অসাধু কিছু ব্যবসায়ী অবৈধভাবে পণ্য সামগ্রী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। অসাধু কিছু ব্যবসায়ী অবৈধভাবে পণ্য সামগ্রী মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে কি হয়? বাজারে যোগানের পরিমাণটা হ্রাস পায়, এর ফলে দাম স্তর বৃদ্ধি পায়, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে যে সৃষ্ট মুদ্রাস্ফীতিগুলি দেখা যায় সেটার অন্যতম প্রধান কারণ হচ্ছে সেই কৃত্রিম সংকট সৃষ্টি করা। এরপরের টপিক হচ্ছে সুদের হার বৃদ্ধি। সুদের হারটা যদি বেড়ে যায়, ঋণের দাম, সুদের হারটা যদি বেড়ে যায় তাহলে কি হয়? ঋণের দামটা বাড়ে। সুদের হারটা যদি বেড়ে যায় তখন ঋণের দামটা বেড়ে যায়, ফলে উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। উৎপাদন ব্যয় যদি বেড়ে যায় তাহলে কি হয়? উৎপাদনের পরিমাণ কমে যায়, বাজারে যোগানটা কমে যায়। এর ফলে হচ্ছে কি দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। চোরাচালান, অর্থাৎ একটা দেশ থেকে যদি অবৈধ উপায়ে পণ্য সামগ্রী বিদেশে পাচার করা হয়, চোরাচালানের মাধ্যমে একটা দেশ থেকে যদি বা পণ্য সামগ্রী বিদেশে পাচার হলে বাজারে যোগানের ঘাটতি দেখা দেয়। বাজারে যোগানের ঘাটতি দেখা দিলেই কি হয়? আমরা জানি সেখানে দাম স্তরটা বেড়ে যায়, আর দাম স্তরটা বেড়ে যাওয়া মানে হচ্ছে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরে হচ্ছে উপকরণের উপর ভর্তুকি প্রত্যাহার। উৎপাদন খাতে, অর্থাৎ উৎপাদন খাতে কৃষি, শিল্প, সেবা ইত্যাদি, অর্থাৎ উৎপাদন বলতে কৃষি, শিল্প, সেবা ইত্যাদি খাতে উপকরণের উপর যদি সরকারের ভর্তুকিটা প্রত্যাহার করে, সেক্ষেত্রে উপকরণের দামটা বেড়ে যায়। সরকার অর্থাৎ উৎপাদন খাতে, কৃষি, শিল্প এবং সেবা খাতের উপকরণের উপর যদি সরকারের ভর্তুকিটা প্রত্যাহার করে, সেই ক্ষেত্রে কি হয়? উৎপাদনের উপকরণের দামটা বেড়ে যায়। উৎপাদনের উপকরণের দাম বেড়ে যাওয়ার ফলে কি হয়? উৎপাদনের পরিমাণটা কমে যায়। উৎপাদনের পরিমাণটা যখন কমে যাবে তখন কি হয়? যে যোগানের পরিমাণটা হ্রাস পায়, আর যোগানের পরিমাণ হ্রাস পাওয়া হচ্ছে বাজারে দাম স্তর বেড়ে যাওয়া, আর দাম স্তর বেড়ে যাওয়ার ফলে কি হয়? একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরের যে কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটা হচ্ছে অতি রপ্তানি। একটা দেশ থেকে বিদেশে যদি অতিমাত্রায় রপ্তানি করা হয়, কোনো পণ্য সামগ্রী অতিমাত্রায় রপ্তানি করা হয়, তাহলে অভ্যন্তরীণ বাজারে কি ঘটে? অতিমাত্রায় যদি রপ্তানি করা হয় তাহলে অভ্যন্তরীণ বাজারে পণ্য সেবার ঘাটতি দেখা দেয়, ফলে যোগানটা হ্রাস পায়, আর যোগান হ্রাস পাওয়া মানে হচ্ছে দাম স্তর বেড়ে যাওয়া, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরের যে কারণ সেটা হচ্ছে যে সামাজিক বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা। কোনো দেশের সামাজিক আইন শৃঙ্খলার যদি অবনতি ঘটে বা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে একটা দেশে, তাহলে সেক্ষেত্রে কি হয়? একটা দেশের উৎপাদন ব্যাহত হয়, এর ফলে সামগ্রিক যোগান কমে যায়। সামগ্রিক যোগান কমে গেলে আমরা কি জানি? দাম স্তরটা বেড়ে যায়। দাম স্তরটা বেড়ে যাওয়া অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যদি একটা দেশের অর্থনীতিতে একটা দেশে বিরাজ করে, সেই ক্ষেত্রে উৎপাদনটা কি হয়? উৎপাদনটা ব্যাহত হয়, আর উৎপাদন যখন ব্যাহত হয় তখন কি হয়? সামগ্রিক যোগানটা কমে যায়, সেই ক্ষেত্রে দাম স্তরটা বাড়তে থাকে, এর ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশে মুদ্রাস্ফীতি প্রায় সময় যে মুদ্রাস্ফীতিটা বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বাংলাদেশে মুদ্রাস্ফীতি সৃষ্টির অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতা। তাহলে এই কয়টি কারণে মূলত দেখা যায় যে আমাদের কি খরচ বৃদ্ধিজনিত বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি ঘটে। তাহলে মুদ্রাস্ফীতি
কারণ কি বা কেন একটা দেশে মুদ্রাস্ফীতি ঘটে। সেই মুদ্রাস্ফীতি ঘটার মূলত দুটি কারণ, একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং চাহিদা বিভিন্ন কারণে চাহিদা বেড়ে যেতে পারে, সেটা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দেখলাম যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তো বিভিন্ন কারণে উৎপাদন খরচটা বেড়ে যেতে পারে, সেই উৎপাদন খরচটা বেড়ে গেলে উৎপাদনের পরিমাণ কমে যায়, যোগানের পরিমাণটা হ্রাস পায়, দাম স্তর বেড়ে যায়, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এবং তাহলে আমরা আমাদের যদি প্রশ্ন থাকে যে কি কি কারণে মুদ্রাস্ফীতিটা বেড়ে যায়, কি কি কারণে মুদ্রাস্ফীতি ঘটে বা মুদ্রাস্ফীতির কারণ কি, সেটা তাহলে আমরা পরীক্ষা যদি প্রশ্ন আসে তা আমরা আলোচনা করতে পারবো। আমাদের এবারের প্রশ্নের আরেকটা অংশ রয়েছে আমাদের, যে মুদ্রাস্ফীতি যদি একটা অর্থনীতিতে দেখা দেয়, সেই ক্ষেত্রে কোন ধরনের একটা অর্থনীতিতে কোন ধরনের ইফেক্ট পড়ে। একটা অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কখন দেখা দেয়, যখন পণ্য সামগ্রী এবং একটা কোনো দেশে কিংবা কোনো অর্থনীতিতে পণ্য সামগ্রী এবং সেবার দাম স্তর যদি সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী এবং সেবার দাম স্তরটা যদি ক্রমাগত বাড়তে থাকে, সেটাকে বলা হয় থাকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তাহলে যদি একটা অর্থনীতিতে, আমরা এর আগে কোয়েশ্চনটা দেখে আসছি যে কি কি কারণে মুদ্রাস্ফীতি ঘটে, এখন প্রশ্ন হচ্ছে যে যদি একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে ওই অর্থনীতিতে কোন ধরনের ইফেক্ট পড়ে কিংবা তার প্রভাবটা পড়ে, বা এর ফলে মুদ্রাস্ফীতির ফলে একটা অর্থনীতিতে কোন ধরনের ফলাফল হয়, অর্থাৎ কোন ধরনের প্রভাব পড়ে। মূলত এক নাম্বার হচ্ছে, একটা অর্থনীতিতে যদি ইনফ্লেশন দেখা দেয়, সেই ক্ষেত্রে যে প্রভাবটা একটা অর্থনীতিতে পড়ে, তার প্রথম যে প্রভাবটা সেটা হচ্ছে ক্রেতা ও ভোক্তার উপর প্রভাব পড়ে। ক্রেতা ও ভোক্তার উপর, অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে কি হয়, অর্থের ক্রয় ক্ষমতাটা, আমরা জানি কি মুদ্রাস্ফীতির ফলে কি হয়, অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ যে টাকা দিয়ে আমরা যে আগে যে 100 টাকা দিয়ে, সাপোজ আমরা যদি ধরে নিই যে 100 টাকা দিয়ে আমরা 5টি জিনিস কিনতে পারি মুদ্রাস্ফীতির আগে, কিন্তু যখনই মুদ্রাস্ফীতি ঘটে যায় তখন কিন্তু সেই 100 টাকা দিয়ে 3টা জিনিস যদি কেনা হয়, অর্থাৎ সেই অর্থের ক্রয় ক্ষমতাটা মুদ্রাস্ফীতির কারণে কমে গেল। তো মুদ্রাস্ফীতি যদি একটা অর্থনীতিতে দেখা দেয়, তাহলে মুদ্রাস্ফীতির ফলে কি হয়, অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায়। এক্ষেত্রে ক্রেতার প্রকৃত আয়টা, অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া মানে হচ্ছে ক্রেতার প্রকৃত আয়টা কমে যায়। একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে সে কি করে, যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, সে একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে কম পরিমাণে পণ্য সামগ্রী এবং সেবা সে ক্রয় করতে পারে। কাজে মুদ্রাস্ফীতি ক্রেতা এবং ভোক্তার যে কল্যাণটা সেটা হ্রাস করে। অর্থাৎ একটা অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে ক্রেতা এবং ভোক্তা ক্ষতিগ্রস্ত হন। অর্থাৎ ক্রেতা এবং অর্থের মুদ্রাস্ফীতির ফলে অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায়, এর ফলে ক্রেতার প্রকৃত আয়টা কমে যায়। অর্থাৎ সে একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে সে কম পরিমাণে পণ্য সামগ্রী এবং সেবা ক্রয় করতে পারে। এর ফলে দেখা যায় যে ক্রেতা এবং ভোক্তার যে কল্যাণটা সেটা মুদ্রাস্ফীতির ফলে হ্রাস পায়। দ্বিতীয়ত হচ্ছে বিক্রেতার উপর প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে বিক্রেতারা কি হয়, বিক্রেতার লাভবান হয়। মুদ্রাস্ফীতি যখন ঘটে, ক্রেতারা মূলত ক্রেতা এবং ভোক্তা কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ যিনি ক্রয় করেন এবং যিনি ভোগ করেন। আমরা যারা বাজারে ক্রয় করতে যাই আমাদেরকে বলা হয় কনজিউমার। আমরাই কনজিউমার এবং আমরাই ভায়ার। কাজেই আমরা যখন একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটে, তখন কনজিউমাররাই ক্ষতিগ্রস্ত হয়। আর এদিকে একটা অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি ঘটে, তখন বিক্রেতা তারা কি হয়, তারা হচ্ছে লাভবান হয়। কারণ দাম স্তর বাড়লে ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য সেবা সে বিক্রি করে, ফলে সে মুনাফা লাভ করতে পারে। মুদ্রাস্ফীতি যখন ঘটে, তখন বিক্রেতারা ব্যবসায় লাভ করতে পারে কারণ দাম স্তর বাড়লে ক্রয় মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে, ফলে তার কি হয়, ফলে তার মুনাফাটা বাড়ানো যায়। স্থির আয়ের মানুষের উপর প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে স্থির আয়ের মানুষ, অর্থাৎ নির্দিষ্ট বেতনভোগী তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ একটা দেশের অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন কি হয়, প্রকৃত আয়টা, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ মানুষের প্রকৃত আয়টা কমে যায়। মানুষ আগের চেয়ে একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে সে কম পরিমাণে
মুদ্রাস্ফীতির ফলে সে কম পরিমাণে জিনিসপত্র ক্রয় করতে পারে। এর ফলে কি হয়, স্থির আয়ের মানুষরা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। কারণ দাম স্তর যদি বেড়ে যায় তাহলে জীবনযাত্রা নির্বাহের ব্যয়টা বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় তার আয়টা হচ্ছে ফিক্সড, তার আয়টা বাড়ে না। তাহলে মুদ্রাস্ফীতির ফলে স্থির আয়ের মানুষ কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। উদ্যোক্তা ও, এটা হবে যে উদ্যোক্তা ও উদ্যোক্তা ও বিনিয়োগকারীর উপর প্রভাব পড়ে। একটা দেশের অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন কি হয়, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীর উপর প্রভাব পড়ে। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা কি হয়, লাভবান হয়। কারণ শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচ স্থির থাকলে, কারণ কি, কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা লাভবান হয়। কারণ হচ্ছে কি, কারণ শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচটা যদি স্থির থাকলে, দাম স্তর বৃদ্ধি পেলে মুনাফাটা বেড়ে যায়। এর ফলে মুদ্রাস্ফীতির ফলে বিনিয়োগকারীরা লাভবান হয়। কৃষক শ্রেণীর উপর প্রভাব। যখন মুদ্রাস্ফীতি ঘটে তখন কৃষক শ্রেণী, মুদ্রাস্ফীতির সময়ে ধনী কৃষকেরা লাভবান হন, কারণ জমিতে উৎপাদিত ফসল অধিক দামে বিক্রি করে তারা। কৃষক শ্রেণীর উপর দাম স্তর যখন বেড়ে যায়, কৃষক শ্রেণীর ধনী কৃষকরা তখন লাভবান হয়। কারণ হচ্ছে কি, দাম স্তর বেড়ে গেলে তাদের জমিতে উৎপাদিত ফসলটা কি করতে পারে, পূর্বের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারে। আবার ভূমিহীন দিনমজুর কৃষক যারা, ক্ষুদ্র কৃষক যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। ফলে স্বল্প আয়ে খাদ্য সামগ্রী ক্রয় করতে তারা হিমশিম খায়। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে কৃষক শ্রেণীর মধ্যে যারা হচ্ছে ধনী কৃষক তারা লাভবান হন, আর যারা হচ্ছে ক্ষুদ্র কৃষক বা ভূমিহীন বা দিনমজুর তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং ধনী কৃষকরা কি হয়, দাম স্তর বেড়ে যাওয়ার ফলে উৎপাদন, তাদের জমিতে যে উৎপাদিত ফসল সেটা বেশি দামে বিক্রি করতে পারে, ফলে তারা লাভবান হন। কিন্তু ভূমিহীন কৃষকরা বা দিনমজুররা সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন, এবং সেই ক্ষেত্রে তাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতেই হিমশিম খেতে হয়। শ্রমিক শ্রেণী। মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণী যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের মজুরিটা কিন্তু নির্দিষ্ট এবং স্বল্প মজুরিতে, তারা নির্দিষ্ট এবং স্বল্প মজুরিতে কাজ করেন। কিন্তু বাজারে যখনই দাম স্তরটা বেড়ে যায় তখন অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায়। ফলে পূর্বের তুলনায় কি হয়, তারা পূর্বের তুলনায় মুদ্রাস্ফীতির ফলে কম পণ্য সামগ্রী এবং সেবা ক্রয় করতে পারে। এর ফলে কি হয়, শ্রমিক শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্ত হন। বিনিয়োগের উপর প্রভাব। বিনিয়োগের উপর এখন দেখা যাচ্ছে যে বিনিয়োগের উপরও মুদ্রাস্ফীতির ফলে একটা অর্থনীতিতে বিনিয়োগের উপর প্রভাব পড়ে। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে যদি মুনাফার প্রত্যাশাটা বেড়ে যায়, এর ফলে বিনিয়োগের ঝুঁকি হ্রাস পায়। এবং বিনিয়োগ, একটা অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন কি হয়, তখন হচ্ছে মুনাফার প্রত্যাশাটা যদি বেড়ে যায় তাহলে বিনিয়োগের ঝুঁকিটা কিন্তু হ্রাস পেয়ে যায়। তখন বিনিয়োগকারীরা অতিরিক্ত মাত্রায় বিনিয়োগ করতে উৎসাহী হয়। ফলে উচ্চহারে মুদ্রাস্ফীতি বিনিয়োগকারীর মধ্যে অনিশ্চয়তার ভীতি সঞ্চারিত, মানে স্বাভাবিক মাত্রায় যদি মুদ্রাস্ফীতি থাকে তাহলে বিনিয়োগকারীরা লাভবান হন, এক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকিটা কম থাকে। তবে অতিমাত্রায় যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই ক্ষেত্রে কি হয়, অনিশ্চয়তার ভীতিটাও তাদের মধ্যে কাজ করে। এর ফলে অতিরিক্ত বিনিয়োগ তখন নিরুৎসাহিত হয়। অর্থাৎ স্বাভাবিক মুদ্রাস্ফীতি যদি একটা অর্থনীতিতে থাকে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা লাভবান হন। তবে অতিমাত্রায় যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিনিয়োগের ঝুঁকিটা, অনিশ্চয়তার ভীতিটা দেখা দেয়, ফলে তখন কিন্তু আবার বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়। এরপরে হচ্ছে নিয়োগের উপর প্রভাব পড়ে। স্বল্প মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির সহায়ক বলে নিয়োগটা বেড়ে যায়। অর্থাৎ স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতিটা অর্থনীতিতে, স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি কি করে, একটা অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির সহায়ক। ফলে কি হয়, নিয়োগের পরিমাণটা বেড়ে যায়। মুনাফার প্রত্যাশায় নতুন নতুন শিল্প কারখানা কি হয়,
একটা দেশে তখন যখন মুদ্রাস্ফীতি ঘটে তখন কিন্তু বিনিয়োগকারীদের মুনাফার প্রত্যাশা বেড়ে যায়, আর মুনাফার প্রত্যাশা যখন বেড়ে যায় তখন কি হয়, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, এর ফলে নিয়োগের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ কর্মসংস্থানটা বেড়ে যায় এবং বেকারত্ব হ্রাস পায়। কিন্তু অতিমাত্রায় যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিন্তু নিরুৎসাহিত হয়, ফলে বিনিয়োগে নিরুৎসাহিত হওয়া মানে হচ্ছে বেকারত্ব, তখন কর্মসংস্থান বাড়ে না, এবং কি হয়, কর্মসংস্থান না বাড়লে সেখানে বেকারত্ব দেখা দেয়। অর্থাৎ মুদ্রাস্ফীতিটা স্বাভাবিক মাত্রায় থাকলে নিয়োগের পরিমাণটা বেড়ে যায়, নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে, বিনিয়োগকারীরা উৎসাহিত হয় মুনাফা লাভের আশায়। কিন্তু যদি অতিমাত্রায় মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয় এবং তাদের নিয়োগের পরিমাণটা তখন হ্রাস পায়, তখন বেকারত্ব দেখা দেয়। এরপর হচ্ছে সামাজিক প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে মানুষের মধ্যে সামাজিক একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব হচ্ছে, সেটা হচ্ছে কি সামাজিক প্রভাব, অর্থাৎ আয় বৈষম্যটা বৃদ্ধি পায়। ধনী ও গরিবের মধ্যে ব্যবধানটা তখন কি হয়, ধনী গরিবের ব্যবধানটা তখন বাড়তে থাকে। সামাজিক প্রভাবটা মুদ্রাস্ফীতির একটা গুরুত্বপূর্ণ প্রভাব, সেই ক্ষেত্রে আয় বৈষম্য দেখা দেয়, ধনী গরিবের মধ্যে যে ব্যবধানটা সেটা বাড়তে থাকে। এর ফলে সামাজিক অশান্তি এবং বিশৃঙ্খলা অশান্তি এবং বিশৃঙ্খলা দেখা দেয়, যেমন কালোবাজারি, দুর্নীতি, অবৈধ পথে আয় বাড়ানোর চেষ্টা চলতে থাকে, সমাজে একটা অসুস্থ পরিবেশ বিরাজ করে। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে একটা সমাজে সামাজিক প্রভাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সামাজিক প্রভাব পড়ে, সমাজে একটা মানে মুনাফা লাভের আশায় দুর্নীতি কিংবা কালোবাজারি কিংবা চোরাচালানের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করা হয়, ফলে সমাজে একটা কি অসুস্থ পরিবেশ বিরাজ করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা কি হয়, বিঘ্নিত হয়। দীর্ঘমেয়াদী যদি একটা অর্থনীতিতে যদি দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি থাকে সেই ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা তৈরি করে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী যদি মুদ্রাস্ফীতি থাকে সেই ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা তৈরি করে। এর ফলে কি হয়, অর্থনৈতিক স্থিতিশীলতাটা বিঘ্নিত হয়। একটা অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই বিঘ্নিত হয় যখন দীর্ঘমেয়াদী একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি চলতে থাকে, তখন অর্থনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা বিরাজ করে, ফলে একটা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতাটা বিঘ্নিত হয়। তাহলে একটা অর্থনীতিতে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, মুদ্রাস্ফীতির ফলে একটা অর্থনীতিতে কোন ধরনের প্রভাব পড়তে পারে সেই প্রভাবগুলিও আমরা দেখে নিলাম। তো আমাদের যদি প্রশ্ন থাকে আমরা কিন্তু পরীক্ষা যদি প্রশ্নটা আসে তাহলে আমি আশা করব তোমরা প্রত্যেকেই প্রশ্নটা আনসার করতে পারবে। তাছাড়াও দেখা গেছে যে এখানে উৎপাদনের উপর একটা প্রভাব পড়ে। উৎপাদনে মুদ্রাস্ফীতির ফলে কি হয়, উৎপাদনের উপর একটা অনুকূল প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে উৎপাদনের উপর কিন্তু প্রতিকূল না, একটা অনুকূল প্রভাব ফেলে। কারণ হচ্ছে কি, এখানে দাম স্তর যখন বেড়ে যায় তখন কিন্তু মুনাফার প্রত্যাশাটা বেড়ে যায়। উৎপাদনকারী কি করে, উৎপাদনের বাড়ানোর চেষ্টা করে। এর ফলে উৎপাদনের উপর স্বল্প মাত্রার, এক্ষেত্রে হচ্ছে কি, স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি যদি একটা অর্থনীতিতে স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি যদি দেখা দেয় তখন মুনাফার প্রত্যাশায় উৎপাদনকারীরা উৎপাদনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করে। আবার অন্যদিকে যদি ভবিষ্যতে মুদ্রাস্ফীতির হারটা অনেক বেশি হতে পারে এ ধরনের প্রত্যাশা থাকে, এর ফলে কিন্তু ভবিষ্যতে দাম স্তরটা কমে যেতে পারে। এ আশায় সতর্কতা হিসেবে উৎপাদনকারীরা আবার উৎপাদন কমিয়ে দেয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির হার বেশি হলে, স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি হলে উৎপাদনের কি হয়, উৎপাদনকারীরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করে। কিন্তু অতিমাত্রায় যদি মুদ্রাস্ফীতি ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা কমিয়ে দেয়। অর্থাৎ স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতিটার ফলে উৎপাদনের মাত্রাটা বেড়ে যায় এবং অতিমাত্রায় মুদ্রাস্ফীতি হলে উৎপাদনের পরিমাণটা কমে যায়। মূলত এই সকল কারণে একটা দেশে অর্থনীতি মুদ্রাস্ফীতি ঘটে এবং মুদ্রাস্ফীতি ঘটার ফলে একটা অর্থনীতিতে কোন ধরনের প্রভাব পড়ে সেটা আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা পরীক্ষায় প্রশ্নটি আসলে তোমরা আনসার করতে পারবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা। পরীক্ষা আসলে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, যদিও বেসিক কোয়েশন আমরা এর আগে অনেক ক্লাসে ম্যাক্রো ইকোনমিক্সে এই প্রশ্নটি পড়া হয়ে থাকে, তারপরেও প্রশ্নটি আমরা আবার
প্রশ্নটি তোমাদের পরীক্ষায় যেহেতু আসে সেজন্য আলোচনা করেছি। আমি আশা করব তোমরা প্রশ্নটি পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।